হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ওয়েলকাম। আপনাদের সাথে আমি আছি আজকের হোস্ট মারিয়া ভুইয়া, এবং আমাদের সাথে আছেন এনাম ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন কনসালটেন্সি সিনিয়র কনসালটেন্ট শবনম হক দীপা। হ্যালো, ওয়েলকাম আপু আপনাকে। সালামু আলাইকুম। জি, ভালো আছেন অনেক- আপনারা? জি, অনেক ভালো আছি। আপনার কি অবস্থা, রোজা কেমন যাচ্ছে? হ্যাঁ, কানাডাতে রোজা রাখাটা, এখানে রোজার ভাইবটা বোঝাটা একটু মুশকিল, কারণ এখানে তো সবাই আপনারা জানেনই নন মুসলিম। সো বাংলাদেশের মতো সেই আমেজটা আর থাকে না। আর তারপরেও আমরা চেষ্টা করি ঘরোয়া পরিবেশে যতটুকু আহ এই রোজার মাসটা আমরা যেন সুন্দরভাবে কাটাতে পারি, সেই চেষ্টাটুকু আমরা করে থাকি। Yeah. আহ সামনে ঈদ, সো ফ্যামিলি থেকে দূরে আপনারা সবাই হচ্ছে জাস্ট আপনার ফ্যামিলি পালন করছেন। সো এই জন্য আগে থাকতেই হচ্ছে ঈদের অনেক অনেক শুভকামনা। ঈদ মুবারক জানাচ্ছি আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও আপনাদেরকে অনেক ঈদ মুবারক, আপনাকে এবং আপনার ফুল ফ্যামিলি। আমার তরফ থেকেও এনাম ইন্টারন্যাশনাল এডুকেশন এন্ড মাইগ্রেশন কনসালটেন্সির পক্ষ থেকেও সবার জন্য শুভকামনা ও ঈদের শুভেচ্ছা রইল। ওকে। দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের টপিক হচ্ছে ডেনমার্কের হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছে তাদের রেসিডেন্স পারমিট নিয়ে। এবং আপনারা যারা ডক্টর আছেন কিংবা ডেন্টিস্ট অথবা নার্সিং প্রফেশনে আছেন, এটা আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ নিয়ে এসেছে ইআইএমসি। আপুর কাছ থেকে আজকে আমরা জেনে নিব যে ফুল প্রসেসিং কিভাবে কি হবে না হবে। সো যারা কিনা ইউরোপে যেতে চান, হেলথ কেয়ার প্রফেশনালস যারা আছেন ইউরোপে কাজ করতে চান, তাদের জন্য আপনার এই আজকের এপিসোডটা তারা অবশ্যই মনোযোগ দিয়ে আজকে আমাদের এপিসোডটা দেখবেন। এবং আপনার যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে, যতই কোয়ারিজ আছে, এই সবকিছু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারবেন। ইআইএমসির পেজ আছে, ফেসবুক পেজও আছে, ইউটিউব চ্যানেলও আছে, যে চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকের অনুষ্ঠানটি। তো সেখানেও হচ্ছে আপনারা তাদের ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। ফোন নাম্বার দেওয়া আছে, নাম্বারটি আমি বলে দিচ্ছি: 01619488 613। এই নাম্বারে হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন। সেই সাথে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আরেকটি নাম্বার আছে, গ্রামীণ নাম্বার, স্ক্রিনের নিচে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, ওখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। ফেসবুক পেজে হচ্ছে আপনাদের তাদের সাথে মেসেজে আপনারা কথা বলতে পারবেন। এবং অফিসের অ্যাড্রেস হচ্ছে ঢাকাতে, ঢাকার মিরপুর 60 ফিটে ছাপড়া মসজিদ, উত্তর পীরের বাগ। তো আমরা আর দেরি না করে সরাসরি আপুর কাছে চলে যাচ্ছি। আপু, এই ডেনমার্কে আপনার যে হেলথ কেয়ার প্রফেশনালসদের জন্য যে প্রোগ্রামটি নিয়ে এসেছেন রেসিডেন্স পারমিট, সেই সম্পর্কে হচ্ছে আপনি যদি আমাদের দর্শকদেরকে জানান। জি, ধন্যবাদ আমাকে বলতে দেওয়ার জন্য। ডেনমার্ক রেসিডেন্স পারমিট এটা হচ্ছে একটা বিরাট সুযোগ দিচ্ছে। ডেনমার্ক আপনারা জানেন পৃথিবীর হ্যাপিয়েস্ট কান্ট্রির মধ্যে ডেনমার্ক অন্যতম। আর ডেনমার্ক সবচেয়ে বেশি সুখী সমৃদ্ধ দেশগুলোর মধ্যে ডেনমার্ক খুব প্রথম তালিকার মধ্যেই রয়েছে। প্রথম যে সারি তালিকাগুলোর মধ্যে এটা রয়েছে। তো এটা খুবই একটা সুন্দর দেশ, কান্ট্রি সাইড এখানে প্রচুর আছে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডেনমার্কে কেন যাবেন, এখানে ওয়ার্ক লাইফের একটা ব্যালেন্স আছে। তারা তাদের কালচার, তারা তাদের ল্যাঙ্গুয়েজকে খুব সুন্দর প্রিজার্ভ করে রাখে। আর ডেনমার্কের সবচেয়ে বড় সুবিধা ইমিগ্রেন্টদের জন্য যদি আমি বলে থাকি, সেটা হচ্ছে এখানে ফ্রি হেলথ কেয়ার এবং এডুকেশন। সেটা হচ্ছে এর আগে আমরা যে সিরিজে বলেছিলাম যে পোল্যান্ডের মতো ডেনমার্কেও সেই একই সিস্টেম, যে যারা এখানে ওয়ার্ক পারমিটে আসে অথবা যারা রেসিডেন্সি নিয়ে আসে অথবা স্টুডেন্ট ভিসাতেও যারা আসে, তারা তাদের সন্তানদের যদি নিয়ে আসে তাহলে তারা ফ্রি এডুকেশনটা পাচ্ছে এবং সাথে ফ্রি হেলথ কেয়ার সার্ভিসটা পাচ্ছে। আর স্পাউস যে যারা থাকেন, হাজবেন্ড হলে ওয়াইফ, ওয়াইফ হলে হাজবেন্ড, তারা ফুল টাইম কাজ করার সুযোগ পাচ্ছে। সো হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য স্পেশালি ডেনমার্ক গভর্নমেন্ট একটা রেসিডেন্স পারমিটের সুযোগ দিয়েছে। সেখানে যেটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, আপনার যে একটা ব্যারিয়ার থাকে, সেই ব্যারিয়ারটা এখানে নাই, কারণ আপনার ওখানে গিয়ে ডেনমার্কে গিয়ে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পাচ্ছেন। সো ডেনমার্কে আপনার বাংলাদেশ থেকে জার্মানের মতো B2 লেভেল বা A2 লেভেল শেষ করতে হচ্ছে না, বা আইএলটিএস এর কোনো ঝামেলা নেই। সো কেউ যদি আপনার ব্যাচেলর ইন মেডিসিন MBBS পাশ করা থাকে, সাথে 3-4 বছরের অভিজ্ঞতা থাকে, তাহলেই তারা এই রেসিডেন্স পারমিটে অ্যাপ্লাই করতে পারবেন। নার্সিং এর জন্য আমি বলবো না এর জন্য, কারণ নার্সিং এ ওরা একটা 6 ইয়ার্স রুল বলে থাকে। তারপর বলে রাখি, যদি কারো ব্যাচেলর নার্সিং করা থাকে, ডেনমার্কে মাস্টার্স নার্সিং এর জন্য অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ওরা 6 ইয়ার রুল যেটা সেটা কভার করে। সো মাস্টার্স ইন নার্সিং যদি কেউ ডেনমার্কে করে থাকে, তাহলে তারাও সেই রেসিডেন্স পারমিটের আওতায় পড়ে যাচ্ছে। সেম উইথ ডেন্টিস্টদেরও।
যদি কেউ ব্যাচেলর করে থাকে ডেন্টালে, সে যদি মাস্টার্সটা করতে চায়, তাহলে তারা সবাই এই ডেনমার্কের রেসিডেন্স পারমিটের আওতায় পড়ছে। তো ডেনমার্ক রেসিডেন্স পারমিটটা কি আসলে? এটা হচ্ছে বেসিক্যালি এটা একটা প্রোগ্রাম যেটাতে উইদাউট আইএলস, উইদাউট ড্যানিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম, ইউ ক্যান মুভ টু ডেনমার্ক উইথ ইউর ফ্যামিলিজ। অ্যান্ড ডিউরেশন হচ্ছে এটা 3 years এর মতো রেসিডেন্স পারমিট থাকে, which can be extended to maximum 5 years. In this between what you can do, যেটা সবাই করতে পারে, সেটা হচ্ছে তারা ড্যানিশ ল্যাঙ্গুয়েজের এক্সামটা এবং লেসনটা তারা ডেনমার্কে গিয়ে শিখতে পারে। অ্যান্ড দেন তারা তাদের পেপারগুলো অ্যাসেসমেন্ট করিয়ে তারা মেডিকেল প্র্যাকটিস শুরু করে দিতে পারে। সো এটা একটা বিরাট সুবিধা। তো ডেনমার্কে আমরা যদি বলে থাকি, ডক্টরদের স্যালারি স্টার্টই হয়ে থাকে 7 লাখ টাকা থেকে মান্থলি, আর একটা নার্সের স্যালারি স্টার্ট হয়ে থাকে 4,60,000 এরকম করে। সবচেয়ে হাইয়েস্ট পেইড স্যালারি হচ্ছে ডেন্টিস্টদের, যাদের স্যালারি স্টার্ট হয়ে থাকে 10 লাখ মান্থলি। সো ইটস ভেরি হাই পেইড ইনকাম হিয়ার। সো এটা একটা ভালো সুযোগ যারা মেডিকেল প্রফেশনাল থেকে আসছেন। সো যারা ডক্টর, যারা মনে করেন যে আমাদের পড়াশোনা হয়ে গেছে এবং আমরা চাকরি করছি, 1-2 বছর অভিজ্ঞতা আছে, তারা অবশ্যই আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা ফুল ফ্যামিলি নিয়ে যেতে পারবেন এবং সাথে আপনাদের বাচ্চাদের লেখাপড়ার কোনো খরচ লাগছে না। সো এটার সুযোগটা সবাই কাজে লাগাতে পারবে। আপনারা, এই হলো ডেনমার্ক রেসিডেন্সি প্রোগ্রাম। তো আমাদের কিছু ক্যান্ডিডেট যারা ডেনমার্কে আছে, তাদের নিয়েও আপনি নিশ্চয়ই একটা সেশন করবেন, তাদের কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন যে কি সুবিধা অসুবিধাগুলো ওনারা ফেস করছে যাওয়ার পর। আমি এখন যদি হচ্ছে একটু খরচের ব্যাপারটা যদি বলি, সাধারণত দেখা যায় কি যে ফ্যামিলি নিয়ে যখন মুভের ব্যাপার থাকে যে কোনো দেশেই অনেক বড় একটা অ্যামাউন্ট সবাই দেখে, ভাবে যে ব্যাংক সলভেন্সি হিসেবে বা অ্যাসেট হিসেবে দেখাতে হয়, কিছু কিছু ক্ষেত্রে ব্লক অ্যাকাউন্টও দেখাতে হয়, স্পেশালি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। বাট এটা যেহেতু রেসিডেন্স পারমিট এবং ডেনমার্কে, সেই ক্ষেত্রে হচ্ছে যদি দুজনের পরিবার হয়, 2 থেকে 3 জন সদস্যের, তাহলে হচ্ছে কেমন ব্যাংক সলভেন্সি বা ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগতে পারে? ডেনমার্কে যদি হাজবেন্ড ওয়াইফ থাকে, যদি দুজন হয়ে থাকে, তাহলে মিনিমাম যেন তারা 15 লাখের মতো দেখায়। হ্যাঁ, আচ্ছা, কস্টটা তারা 15 লাখ দেখায়। আর যদি ফ্যামিলি হয়ে থাকে তাহলে 20 লাখের মধ্যেই কভার হয়ে যায়, অ্যারাউন্ড 20 লাখ এটা অনেক কমন। কারণ হ্যাঁ, সাধারণত ফ্যামিলি নিয়ে আমরা দেখি যে দেশের বাইরে মুভ করার জন্য কম করে হলো 40-50 লাখ টাকা কিন্তু দেখাতে হচ্ছে। হ্যাঁ, তো আপনি সেই তুলনায় জি, অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসায় 40-50 লাখ এবং কানাডাতেও সেম। তো সেখানে ইউরোপে, ডেনমার্কে তো অনেক কমই নিচ্ছে। সেটাই। আচ্ছা, আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে যে মেইন অ্যাপ্লিকেন্ট তার না হয় আইএলটিএস লাগছে না, তো তার যে স্পাউস, সে যে যাবে তার সাথে, ডিপেন্ডেন্ট আর কি যিনি, তো তার কি আইএলটিএস এখান থেকে লাগবে যদি সে ওখানে গিয়ে কাজ করতে চায়? এরকম কোনো কিছু কি বাধ্যবাধকতা আছে? দেখেন, এটা ডেনমার্কটা হচ্ছে বেসিক্যালি ড্যানিশ ল্যাঙ্গুয়েজটাকে ওরা বেশি প্রিফার করে, সো তারা আইএলটিএসটাকে এখানে বেশি গুরুত্ব দেয় না। সো কারণ ওরা এখানে গিয়ে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ শিখবে। সো প্লাস গভর্নমেন্ট থেকে ড্যানিশ ল্যাঙ্গুয়েজটা ফ্রি। প্লাস আমরাও আচ্ছা, আমাদের সার্ভিসের মধ্যে ড্যানিশ ল্যাঙ্গুয়েজটা 3rd মডিউল পর্যন্ত কভার করে দেওয়ার চেষ্টা করছি, যাতে ওখানে গিয়ে তারা ইজিলি জব করতে পারে। সো প্লাস ডেনমার্ক আচ্ছা। থেকে যারা আছেন তারাই কিন্তু এই লেসন গুলো দিয়ে দিচ্ছেন আমাদেরকে। তো যেটা সুবিধা হয়, আইএলটিএস এর কোনো ঝামেলা নেই, বরং ড্যানিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য প্রিপারেশন নিতে হবে। এটা হলো বড় আচ্ছা, কথা। এটা অনেক আসলে ভালো একটা সুযোগ, কারণ এই ভাষা আইএলটিএস এর যে ব্যাপারটা, স্কোর যেটা, এইটা তুলতে তুলতে অনেকের অনেক সময় চলে যায়, অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়, এই হ্যাসেলটা আসলে অনেকে নিতে চায়ও না। সো ল্যাঙ্গুয়েজ আইএলটিএস এর যে ঝামেলা, যে ব্যারিয়ারটা, এইটা ছাড়া যে যেতে পারছে এবং ফ্যামিলি ইটস রিয়েলি গুড অপরচুনিটি। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনি যে বলেন যে 3rd মডিউল পর্যন্ত আপনারাই কভার করে দেওয়ার প্ল্যান আছে আপনাদের, আপনারা করছেন, তো সেই ক্ষেত্রে এটা কি বাংলাদেশে থাকা অবস্থায় যে মেইন অ্যাপ্লিকেন্ট সে করতে পারছে? জি, যখন আমাদের সাথে কেউ এখানে ফাইল ওপেনিং করছে ইআইএমসি তে, আমরা তাদের ডকুমেন্ট গুলো আমরা ভেরিফিকেশন প্রসেসিং এর জন্য আমরা যেই প্রসেসিংটা আছে, সেই প্রসেসিং করা অবস্থায় একটা অ্যাপ্রুভাল আসে। ওই অ্যাপ্রুভালটা আসার পরই আমরা তাদেরকে মডিউল 1, 2, 3 এগুলো স্টার্ট শুরু করে দিই। আচ্ছা, মডিউল 1 যেটা, সেটা করতে, এই 3টা মডিউল শেষ করতে মিনিমাম
4 মাস আমরা হাতে রাখতে বলি। সো ইন দ্য মিন টাইম প্রসেসিং যেহেতু হচ্ছে, প্রসেসিং এর টাইমটা হচ্ছে বেসিক্যালি 8 to 9 মান্থ আমরা বলে রাখি। সো ডিপেন্ড অন দ্য ইমিগ্রেশন রুলস অ্যান্ড রেগুলেশন, বাট ইউজুয়ালি 8 to 9 মান্থ লাগে প্রসেসিং হতে। সো ইন দ্য মিন টাইম একটা ক্যান্ডিডেট কেন বসে থাকবে? সে যদি ড্যানিশ ল্যাঙ্গুয়েজটা শিখে ফেলে, যে ল্যাঙ্গুয়েজটার জন্য ওখানে তাকে যেতে হবে, ওখানে গিয়ে শিখতে হবে। সো মডিউল 3 পর্যন্ত আমরা তাকে এখান থেকে কভার করি, কভার বলতে অনলাইনে। সো ডেনমার্ক থেকে ড্যানিশ, ডেনমার্ক থেকে যিনি পড়াবেন তিনি ডেনমার্কে থাকবেন এবং লেসনটা অনলাইনে হবে। সো সে যদি মোটামুটি যেভাবে পড়াচ্ছে সেটা যদি সে ফুললি কভার করতে পারে, তাহলে সে ডেনমার্কে গিয়ে এক্সাম দিয়ে সে অনেক টাইম সেভ করতে পারে। কারণ ওখানে গিয়ে Definitely. যদি আপনার ড্যানিশ ল্যাঙ্গুয়েজটা স্টার্ট করেন 1.5 বছর লাগে কমপ্লিট হতে। আর আপনি যদি এখান থেকে স্টার্ট করে দেন, তাহলে ওখানে গিয়ে আপনি খালি একটা এক্সাম দিবেন, আপনার 6 মান্থের ভিতরে কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখেন আপনি কিন্তু একটা বছর সময় বাঁচাচ্ছেন, একটা বছর কিন্তু অনেক। আর ওসব দেশে জব করার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি অনেক ভালো ভালো জবও কিন্তু অনেকে করতে পারে না ল্যাঙ্গুয়েজের জন্য। তো যেহেতু আপনি যাবেনই, আপনি সবকিছু প্রিপারেশন নিচ্ছেন, তো ওয়াই নট ল্যাঙ্গুয়েজ? তো ল্যাঙ্গুয়েজটা আমরা তখন মনে করলাম যে এখন থেকে আমরা যারা যাদের ফাইল নিচ্ছি তাদেরকে ল্যাঙ্গুয়েজটাও আমরা কভার করে দিচ্ছি। বুঝতে পেরেছি। আচ্ছা, আমার আরেকটি জিনিস জানার ছিল যে যে মেইন অ্যাপ্লিকেন্ট এবং তার যে ডিপেন্ডেন্ট তারা যখন ডেনমার্কে চলে গেল, ওখানে যাওয়ার পরে মেইন অ্যাপ্লিকেন্ট তো তার সেক্টরে কি কাজ করতে পারবে তার এই ভাষার ক্লিয়ারেন্সটা ছাড়া? যদি না পারে, সেই ক্ষেত্রে হচ্ছে সে কি অন্য কোনো প্রফেশনের জব করতে পারবে নাকি না? যে মেইন অ্যাপ্লিকেন্ট, যে ডক্টর, সে ডেফিনেটলি সে যে কোনো প্রফেশনে জব করতে পারবে, কিন্তু এগেইন তাকে ল্যাঙ্গুয়েজের জন্য বাধার সম্মুখীন হতে হয়। কিন্তু তার যে মেডিকেল ফিল্ড, সেখানে তাকে জব করতে হলে মাস্ট তাকে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তো এর জন্য আমরা মডিউল 3 পর্যন্ত যদি কভার করে দেই, তাহলে তার ওখানে গিয়ে জাস্ট 6 মান্থের মধ্যে সে ক্লিয়ার করে জবে ঢুকতে পারছে। আদারওয়াইজ তাকে ওখানে 1.5 বছর ড্যানিশ ল্যাঙ্গুয়েজ শিখে তারপরে তার ফিল্ডে সে জব করতে পারবে। আর এছাড়া সে বিভিন্ন জায়গায় সে জব করতে পারবে ডেফিনেটলি, তার স্পাউসও জব করতে পারবে, ড্যানিশ ল্যাঙ্গুয়েজ শেখা ছাড়াও পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মনে করে যেন একটা ভালো জব করতে চাই, তাহলে ল্যাঙ্গুয়েজটা যেন সে গুরুত্ব দেয়, এবং যে কোনো ফিল্ডে সে জব করতে পারবে। এখন আমি একটু জানতে চাচ্ছি যে এই ফুল প্রসেসিং হতে বাংলাদেশে কেমন সময় লাগতে পারে? 8 to 9 মান্থ আমরা বলে রাখি, 8 to 9 মান্থে। আচ্ছা, এর মধ্যে সে চলে যাওয়ার পর কি যে ডক্টর বা যে মেডিকেল প্রফেশনাল, তার কি ওখানে গিয়ে কোনো এক্সাম দিতে হবে? লাইক ওখানকার কাজ করার জন্য ডক্টর হিসেবে লাইসেন্সিং কোনো এক্সাম কি দিতে হবে? লাইসেন্সিং এর জন্য একটা অ্যাসেসমেন্ট করানো হয়। সো সে যখন ড্যানিশ ল্যাঙ্গুয়েজটা মানে ক্লিয়ার করে ফেলবে, পাস করে ফেলবে, তখন তার ডকুমেন্ট গুলো ওখানে জমা দিলে ওখানকার লাইসেন্সের জন্য সে একটা অ্যাসেসমেন্ট ক্লিয়ার করতে হবে। তো সেটা ছোট একটা পরীক্ষার মতো, খুব যে হার্ড তা না। সো সেটা অ্যাসেসমেন্ট একটা আছে, সেই অ্যাসেসমেন্টটা ক্লিয়ার হয়ে গেলে সে হি অর শি উইল বি entitled to practice his or her own সেটা তো হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্লিয়ারেন্স পাওয়ার পরে, রাইট? ল্যাঙ্গুয়েজ ইজ মাস্ট। সো এটাই ল্যাঙ্গুয়েজ তারপরে গিয়ে হচ্ছে সে লাইসেন্সিং ওই এক্সাম অ্যাসেসমেন্টটা দিতে পারবে। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হচ্ছে কত লেভেল কমপ্লিট থাকতেই হবে মাস্ট? 5টা মডিউল কমপ্লিট করতে হয় মিনিমাম। সো 3rd মডিউল পর্যন্ত আমরা এখানেই কমপ্লিট করাই দেওয়ার চেষ্টা করছি। ওখানে গিয়ে খালি এক্সাম দিয়ে আর বাকি 2টা মডিউল কমপ্লিট করলে শেষ হয়ে যাবে। আচ্ছা, খুবই ভালো আসলে। তারপর একজন ক্যান্ডিডেটের জন্য এই যে দেশে থাকা অবস্থায় প্রসেসিং যে টাইমটা যাচ্ছে, আপনি যে বলেন 8 থেকে 9 মাস, ওই টাইমটা বসে থাকার থেকে ইটস রিয়েলি নিডেড যে সে ভাষাটা শিখেই ফেলুক এখানে থাকা অবস্থায়। তারপর ওখানে গিয়ে তার জন্য আসলে সময়টা বেঁচে যাচ্ছে, কষ্টটাও কমে যাচ্ছে, কারণ নতুন দেশ, নতুন ভাবে হচ্ছে সবাইকে ওখানে অ্যাডজাস্ট করতে হয়। ওয়েদার আছে, কালচার আছে, অনেক রুলস আছে। সো অ্যাডজাস্ট হতে যে সময়টা চলে যায়, এর পাশাপাশি ভাষা শেখা, কাজ খোঁজা, ইটস রিয়েলি ডিফিকাল্ট আর কি। সো এখান থেকে আসলে অনেক বড় একটা আপনারা হেল্প করছেন আপনাদের ক্যান্ডিডেটদেরকে, যারা কিনা আসলে ভাষাটা এখান থেকে অ্যাটলিস্ট মডিউল 3 পর্যন্ত কমপ্লিট করে যেতে পারছে। ইটস এ রিয়েলি গুড ইনিশিয়েটিভ অ্যাকচুয়ালি। উই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, এবং আই এম শিওর আমাদের অডিয়েন্সও হচ্ছে এই জিনিসটাকে অনেক অ্যাপ্রিশিয়েট করবে, আপনাদের ইনিশিয়েটিভটাকে। সো আমি হচ্ছে এবার একটুখানি জানতে চাচ্ছিলাম যে বাচ্চা কাচ্চা যারা নিয়ে যেতে চাবে সন্তান, সেইখানে বাচ্চাদের খরচ পড়াশোনার কেমন হতে পারে? কোনো খরচ নেই, ফ্রি এডুকেশন ইজ ও, জি, আপ টু 12। আপ টু 12 ক্লাস অত নাকি 12 গ্রেড পর্যন্ত। 12 গ্রেড পর্যন্ত?
এটা এটা অনেক বড় আসলে একটা হেল্পফুল, মানে হেল্প হয় ফ্যামিলিদের, স্পেশালি বাবা-মাদের। কারণ তাদের সন্তানদেরকে নিয়ে ওখানে যাওয়ার পরে যে খরচটা বাচ্চা কাচ্চাদের পড়াশোনার, বাচ্চাদের মানে ইটস এ বিগ হেডেক এক কথায় বলতে গেলে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আমি হচ্ছে এখন চলে যাব আমাদের এই ইআইএমসি থেকে হচ্ছে যে একজন গিয়েছে, ডেনমার্কে আছেন যিনি ডক্টর, অলরেডি সে ওখানে কাজ করছে এবং পড়াশোনা করছে, ওখানে অনেক ভাষাও শিখছে। তো তার কাছে চলে যাব, তার কাছ থেকে আমরা একটু জেনে আসবো তার জার্নিটা কেমন ছিল এবং রাইট নাও ওখানে সে কি কি জিনিস হচ্ছে এখন কি সিচুয়েশনে আছে। থ্যাংক ইউ সো মাচ আপু। ইএমসি পক্ষ থেকে আপনি এত সুন্দর একটা প্রোগ্রাম নিয়ে এসেছেন এবং আজকে আমাদের সাথে আলোচনা করলেন। দর্শক, আপনারা হচ্ছে আমাদের সাথেই থাকুন। আমরা এখনই হচ্ছে চলে যাব ডেনমার্কে, আমাদের যে ডক্টর আছে অলরেডি এনাম ইন্টারন্যাশনাল থেকে যিনি গিয়েছেন, তার সাথে হচ্ছে আমরা একটু জেনে আসি তার জার্নিটা। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি ওয়েলকাম। আর আপনারা অলরেডি আমাদের সাথে এতক্ষণ হচ্ছে দেখেছেন এনাম ইন্টারন্যাশনাল এডুকেশন অ্যান্ড মাইগ্রেশন কনসালটেন্সি ফার্মের শবনম হক নিপা আমাদের সাথে ছিলেন। ওনার কাছ থেকে আমরা ডেনমার্কের রেসিডেন্স পারমিট ভিসা সম্পর্কে জেনেছি এবং রাইট নাও আমাদের সাথে আছেন তাদের এজেন্সি থেকে, এই কনসালটেন্সি ফার্ম থেকেই ডেনমার্কে রেসিডেন্স পারমিট ভিসাতে গিয়েছেন ডক্টর আফরোজা হক নিতু। হ্যালো আপু, ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামে। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। ডেনমার্কের কি অবস্থা, ওখানে আপনাদের লাইফ কেমন যাচ্ছে? আমাদের লাইফ আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, খারাপ বলবো না। আহ এই তো বাচ্চারা স্কুল যাচ্ছে, আমরা অড জব করছি, জব করছি। জি। রোজা কেমন পালন করছেন ওখানে? কোনো অসুবিধা হচ্ছে নাকি না টাইমিং টেনে? সমস্যা হচ্ছে না, একদম সুন্দর টাইমে, বাংলাদেশের মতো অলমোস্ট সেম। আচ্ছা, ভেরি নাইস। তো আপু, আজকে আপনার কাছ থেকে হচ্ছে আমরা জানতে চাচ্ছি, আমাদের অডিয়েন্সেরও কিছু কোয়েশ্চেন্স ছিল যে এই রেসিডেন্স পারমিট ভিসাটা দিয়ে হচ্ছে গিয়ে কিভাবে কি হচ্ছে। আপনি যেহেতু ফ্যামিলি নিয়ে গিয়েছেন, আপনার ফ্যামিলিতে হচ্ছে কয়জন আপনারা গিয়েছেন ওখানে? আমরা গিয়েছি 4 জন, আমি, আমার হাজবেন্ড আর আমার 2 ছেলে। আমার বড় আচ্ছা, ছেলে যখন 17 আর ছোট ছেলে হলো 4 ইয়ার্স। ওকে। সো এই যে সবার একটা টেনশন থাকে যারা ফ্যামিলি নিয়ে যেতে চাচ্ছে, যে ওখানে গিয়ে প্যারেন্টস যারা মেইন অ্যাপ্লিকেন্ট এবং তার যে স্পাউস, তারা জব অ্যাভেলেবিলিটি কেমন, ওখানে কি ধরনের জবের যে স্যালারিটা আসে, স্যালারি রেঞ্জটা কেমন হয়। আহ এখানে আপনাদের যেহেতু আপনি মেডিকেল সেক্টরে আছেন, হেলথ কেয়ারে, সো আপনার ডক্টরের যে এখানে ড্যানিশ ল্যাঙ্গুয়েজের পরে যে এক্সামটা, যে যা কিছু আছে, এক কথায় ফুল পেপার ওয়ার্কস ডান না হওয়া পর্যন্ত এর আগে যে ধরনের জব তারা করবে বা ওখানে আছে, সেখানে স্যালারি দিয়ে কি আসলে সার্ভাইভ করা পসিবল নাকি না, আর সেই সাথে হচ্ছে সবকিছুর খরচ কেমন, লিভিং কস্ট ওভারঅল কেমন পড়ে, এটা একটু আমাদের দর্শকের খুব জানার ইচ্ছা ছিল। আমরা আসি 4 জন। তো এখানে নিয়ম হলো, ডেনমার্কের নিয়ম হলো যে তোমরা যতজন ফ্যামিলি মেম্বার ওভাবে বাসা নিতে হয়। তো আমার ছেলে যে বড় জন ছিল, আমরা যখন ভিসা পাই তখন 17, তারপর হয়ে যায়, আমরা আস্তে আস্তে 18 হয়ে যায়। তো যার ফলে দেখা যায় যে 18 ইয়ার্স তার জন্য একটা রুম লাগবেই, সেপারেট রুম লাগবে। আমার ছোট বাবুর জন্য, আমাদের জন্য একটা সেপারেট রুম লাগবে, এরকম। সো টু রুম হল যেটা বলে ওটা হলে চলে। বাট আনফর্চুনেট আমরা একটা এজেন্সি, যে হাউজিং অ্যাপার্টমেন্টের সাথে কথা বলি, ওরা বললো আমাদের 3 রুম লাগবে। তো হিসেবে আমাদের 3 বেডরুম হল বাসা আমরা নেই। এটা ডেনমার্কের নিয়ম যে ফ্যামিলি মেম্বার হিসেবে বাসায় হাউজিং ওরাই বলে দিবে যে কত রুমের বাসা আমি নিতে পারবো, আমাকে মেম্বার আমি বলে দিব আমরা কতজন মেম্বার। 2 জন মেম্বার, ছোট একটা বাবু যদি থাকে 18 ইয়ার্স এর কম, মানে 10 বা 4-5, তাদের জন্য 2 রুম হল হলেই এনাফ। ইউজুয়ালি 1 রুম হল হলেও এনাফ, কারণ তারা মার সাথে, বাবা মার সাথে থাকে। আর যদি বড় বাচ্চা থাকে তাতে 2 রুম হল, কারণ বড় বাচ্চার জন্য আলাদা রুম লাগবে। গেল, এখানে হাউজিং এর থ্রুতে যোগাযোগ করতে হয়, এখানে ডিরেক্টলি আমরা বাসা খুঁজতে পারি না, অনলাইন রেজিস্ট্রেশন করতে হয়। অনেক ধরনের হাউজিং আছে, যেমন ডেন হাউজিং, তারপর বলিক পোর্টাল, ওখানে একটা অনলাইন রেজিস্ট্রেশন করে একটা অ্যামাউন্ট পে করতে হয়। তারপর বিভিন্ন বাসা দেখে দেখে ওদের SMS করতে যাবে এই বাসাটা নিতে চাচ্ছি, আমরা তখন ওরা বলে যে কতজন ফ্যামিলি মেম্বার কি, তো ওই হিসেবে বাসা নিতে হয়। এখানে সবচেয়ে বড় জিনিসটা ডিপেন্ড করে কোন সিটিতে। আমরা যেমন থাকি হলাম অরহুসে, অরুসে বাসা ভাড়াটা কোপেনহেগেন থেকে কম, আবার অরুসে অপরচুনিটি একটু কম, জব অপরচুনিটি একটু কম, আবার কোপেনহেগেনে জব অপরচুনিটি বেশি। তো এখানে বাসা ভাড়া থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা, ডিপোজিট পেমেন্টটা। এখানে ডিপোজিট বলতে গেলে আমাদের যেমন লাগলো একটু সিটি থেকে দূরে 30,000 ক্রোনা,
আর আচ্ছা সিটিতে যদি 40,000 50,000 ক্রোনাও চলে যায়, সেটাই আবার কোপেনহেগেনে চলে যায় 50-60,000 ক্রোনা ডিপোজিট। আর বাসা ভাড়া আসে হলো মান্থলি যেমন 8 to 10,000 ক্রোনা। এটা হলো অরুজ। আর কোপেনহেগেনে আসলে হলো 10 to 20,000 ক্রোনা বাসা ওকে ভাড়া। সব মিলে মানে দেখা যায় যে 40,000 কি অরুজে 40,000 কি 40,000 ক্রোনা চলে যায় একটা বাসা উঠতে গেলে, নতুন মুভিং প্রাইস যেটা বলা হয়, সেটাই কোপেনহেগেনে চলে যায় 70,000 ক্রোনা। একদম একটা ডাবল। বাসা এত ডাবল, বা জব অপরচুনিটি ওখানে বেশি। এটা গেল। আচ্ছা তারপর হলো স্কুলিং বাচ্চাদের। বাচ্চাদের এখানে স্কুলিং 6 ইয়ার্স থেকে বাচ্চাদের স্কুল পুরা ফ্রি গভর্নমেন্ট। 6 to 18 ইয়ার্স পর্যন্ত বাচ্চাদের কোনো খরচ দিতে হয় না, গভর্নমেন্ট ওটা পে করবে। হেলথ হেলথ ইন্স্যুরেন্সও গভর্নমেন্ট থেকে, ওটাও কোনো পেমেন্ট নেই। যেখানে শুধু খরচটা হলো থাকা খাওয়ার খরচটা, এটা। আচ্ছা এটা তারপর কেমন হলো যে মানে? হুম হুম থাকা খাওয়ার খরচটা একটু বেশি এখানে। খাওয়া খরচটা খুব যে বেশি তা না, বাংলাদেশি টাকায় মানে বলবো হলো, যেমন আমি আসলে কি বলবো, যেমন আমরা যেমন 4 জন মেম্বার, আমরা যদি বাহিরে না খাই তাহলে একটু চলে, যদি বাহিরে খাওয়া দাওয়া করি তাহলে এটা খরচটা বেশি যায়। এই হিসেবে আমাদের 3,000 ক্রোনা বা 4,000 ক্রোনা মান্থলি খরচ চলে যায় আমাদের 4 জন মেম্বারের। যেখানে আমার 2টো বেবি, ওতে খাবার আছে, ডিফারেন্ট খাবার, স্কুলে যায়, স্কুল যে 4 কি 5,000 ক্রোনা। আর যদি ছোট্ট বেবি থাকে তাহলে ওই ক্ষেত্রে 3 কি 4,000 ক্রোনাতে সুন্দর এই মান্থলি খরচটা চলে আসে। আর যদি বাহিরে খাওয়া দাওয়া করি প্রতি সপ্তাহে, তখন আমাদের 7-8,000 ক্রোনা যাবে, এটা। তারপর হলো যেটা এখানে জব অপরচুনিটি, যদি ভাষাটা ল্যাঙ্গুয়েজ জানলে জব অপরচুনিটি হেলথ সেক্টরদের জন্য খুব ভালো। বাট ল্যাঙ্গুয়েজ বলতে কোনটা, ফ্লুয়েন্সিটা থাকতে হবে। অ্যাটলিস্ট আমি কথা বলতে পারতেছি, এমন না যে ভাঙা ভাঙা, মোটামুটি ভালো কথা বলতে পারতো। ওই ক্ষেত্রে হেলথ সেক্টরে জব অপরচুনিটি ভালো আছে মোটামুটি, অ্যাজ এ নট ডক্টর, ডক্টর ছাড়া হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট, মানে অন্যান্য সেক্টর গুলোতে জব পাওয়া যায়, হেলথ সেক্টরেই জব পাওয়া যায়। আর এখন আরো তৈরি হচ্ছে, অপরচুনিটি বাড়াচ্ছে। ভাষাটা জানতে হবে, মানে এখানে ড্যানিশরা শুধু ড্যানিশই বলে, ইংলিশটা বলতে চায় না ওরা। এটা আচ্ছা হলো আর হলো যেটা হ্যাঁ। আর অন্য সব হচ্ছে কেমন পাওয়া যাচ্ছে মানে হেলথ কেয়ার ছাড়া? কেউ যদি ধরেন হ্যাঁ সুপার শপ, সব হ্যাঁ মলগুলো। ওগুলোতে করা যাচ্ছে, যে ওয়্যার হাউস গুলোতে জব আছে, ওয়্যার হাউস গুলোতে জব আছে, তারপর রেস্টুরেন্ট জব আছে, প্রোডাকশন কোম্পানি গুলোতে জব আছে। তো মোটামুটি জব পাওয়া যায়। বাট এখানে একটা কথা আছে, এখানে হলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টা মাস এখানে কোনো জব পাওয়া খুব ডিফিকাল্ট তখনটা। তো কারণ এই সেক্ষেত্রে সময় আপনার সাজেশন কি থাকবে, কোন সময় আসলে তাহলে নতুন অ্যাপ্লিকেন্ট যারা? মার্চের পর, মার্চে যদি আসে ভালো, কারণ আসার পরে তো সে জব খুঁজবে না, তাই না? আসার পর এখানে সে যেখানে যখন সে মার্চে মুভ করলো, ল্যান্ড করলো, আসার পর তাকে অনেকগুলো কাজ করতে হবে। যেমন তার সিপিআর নাম্বার, এটা হেলথ কার্ড নাম্বার বলা হয়, সে যেখানে বাসা নিবে, বাসারও একটা হোম কন্ট্রাক্ট দিবে। ওই হোম কন্ট্রাক্ট নিয়ে এখানে ডক 1 বলি ওখানে যেতে হয়। গেলে আমাদের যে রেসিডেন্ট পারমিটের কাগজগুলো, প্লাস এই যেটা বললাম আমি, এই কি বললাম, যে হাউজিং কন্ট্রাক্ট যেটা দেয়, কারণ বাসা নিবে তারপর হাউজিং কন্ট্রাক্ট পাবো, তারপর সিপিআর নাম্বার পাবো। আর সিপিআর নাম্বার এখানে এমন ইম্পর্টেন্ট, সিপিআর নাম্বার ছাড়া এখানে কিচ্ছু করা যায় না। ছোট্ট থেকে ছোট্ট কাজ, ইভেন গ্রসারি শপও যদি যায় সেখানে সিপিআর নাম্বার অনেক সময় লাগে। সিপিআর নাম্বার এক্স্যাক্টলি এটা কি আসলে? এটা কি আমাদের এনআইডি নাম্বারের মতো কিছু? এটা হলো একটা হেলথ কার্ড নাম্বার, আচ্ছা সুন হেলথ কার্ড বলি, ওয়ান টাইপ অফ হেলথ কার্ড নাম্বার। বাট এটাই হলো মানে একটা লোকেশন, আমি যেখানে আছি, একটা অ্যাড্রেস, ওরা বেজে আমার অ্যাড্রেসটা কোথায়, এটাই হলো এটা সিপিআর আইডেন্টিটি নাম্বার। আইডি কার্ডের মতো। আইডি কার্ডের মতো, আইডি কার্ড দুটো কার্ড থাকে, রেসিডেন্ট কার্ড আর একটা আইডি কার্ড, ও দুটোতে একটাই নাম্বার থাকে, সিপিআর নাম্বার বলা হয় এটাকে। আচ্ছা এটাই ইম্পর্টেন্ট। তো যখন আমরা বাসা নিব, বাসা নেবার পর ওই যে হাউজিং কন্ট্রাক্টটা পাবো, যত পাওয়ার পর আমরা ডক 1 বা কমিউন বলে ওখানে গেলে এই কাগজগুলো, আমাদের রেসিডেন্ট পারমিটের কাগজ প্লাস হাউজিং কন্ট্রাক্টের কাগজ দিলে ওরা একটা নাম্বার দিয়ে দেয়, যেটাকে হলো সিপিআর নাম্বার বলি। নাম্বার দেবার পর এরপর 2 সপ্তাহ পর মানে হার্ড কপিটা দেয়, সফট কপিটা ইউজুয়ালি দিয়ে দেয় সেই দিনই। তারপর রেসিডেন্ট পারমিট, রেসিডেন্ট কার্ড আসতে আসতে 1-1.5 মাস সময় লাগে। তো তখন ওই সিপিআর নাম্বার দিয়ে আমরা তখন জব অ্যাপ্লাই করতে পারবো বিভিন্ন বিভিন্ন ধরনের ওয়্যার হাউসে অর্ডার। আমি এখানে বলে রাখি, এখানে 1 থেকে 1.5 বছর লাইফটা মানে অ্যাজ এ ডক্টর হিসেবে না,
অন্য জব হিসেবে কঠিন হলেও বাট চলে দেওয়া যায়। হাজবেন্ড ওয়াইফ দুজন মিলে বাংলাদেশি টাকায় যদি 3 লাখ টাকাও ইনকাম, 4 লাখ টাকাও ইনকাম হয়, একজন মানে সুন্দর আরামে থেকে দুজন মিলে জব করলে একজনের টাকা দিয়ে চলে, আরেকজনের টাকা সেভ সেভ হয়ে যায় আচ্ছা, এখানে মোটামুটি। আপনি যে বলেন যে মান্থলি কস্ট আপনার যেখানে আছেন সেখানে হুম হচ্ছে মান্থলি কস্ট অ্যারাউন্ড বাসা ভাড়া থেকে শুরু করে সবকিছু মিলে 2 বাচ্চার খাওয়া দাওয়া তাদের হুম সমস্ত কিছু মিলে হচ্ছে 40,000 এর কাছাকাছি চলে যায়, রাইট? হুম হুম হুম। আচ্ছা, তাহলে যদি দুইজনের পরিবার হয় সেই ক্ষেত্রে হয়তো বা এটা আরো কমে আসবে, হয়তো আর 25 বা 20 এরকম অ্যারাউন্ড আসতে পারে। হুম 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 হুম। আচ্ছা, বাংলাদেশি টাকা এটা তাহলে কত টাকা হচ্ছে? বাংলাদেশি টাকায় যেমন আমি বলি 3 লাখ 3.5 লাখ টাকা আমাদের লাগতেছে হলো, সরি 20, হ্যাঁ 3.5 লাখ টাকা লাগতেছে হলো বাংলাদেশি টাকা আমাদের 4 জনের। কারণ আচ্ছা এখানে আচ্ছা। অনেকগুলো ব্যাপার আছে, এখানে যদি ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে পারে তাহলে তো ভালো, সেটা ছোটখাটো গাড়ি কিনে নিল তো ট্রান্সপোর্টেশন খরচটা একটু কমে আসলো। আর যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে ওই ক্ষেত্রে তাকে বাস কার্ড করতে হয়, কেন বাস আবার খুবই ট্রান্সপোর্টেশন এখানে খুবই ভালো, প্রতি 15 মিনিট পর পর বাস আছে এবং প্রত্যেকটা এরিয়ার পাশে একটা বাস স্টপ আছে। তো এই ক্ষেত্রে আমরা একটা মান্থলি বাস কার্ড করি যেটা লাগে 570 krona, যেটা আপনার কোপেনহেগেনে হলে হয়তো বা 600 krona এরকম কিছু হবে। এই আচ্ছা আচ্ছা। অবস্থা। তো তো বাংলাদেশ সব থেকে তাহলে আমি ধরে নিচ্ছি যে দুজনের যদি হয়, দুজন যদি যায় তাও দুজনের পরিবারের ক্ষেত্রে তাহলে অ্যারাউন্ড 1.5-2 লাখ টাকার মধ্যে হয়ে যাবে তাদের মান্থলি। 1.5 লাখ টাকা হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে আসার পর প্রথম লাইফটা একটু কঠিন যাবে, মানে ভালো স্ট্রাগল করতে হয়। পরে ধীরে 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 যেমন বিভিন্ন ধরনের ফুড ডেলিভারি আছে, ওল্ট আছে, তারপর ফুড ডোরা আছে, যদি তার স্কুটার, যারা স্কুটার থাকে, নিজের হোন্ডা থাকে, এখানে ছোট একটা হোন্ডা কিনে নিলে এখানে আরেকটা বলা হয় টেস্টি, টেস্টি কি আমাদের মানে বাংলাদেশ এরকম। উবার পাঠানোর মতো যে বাইক রাইড হ্যাঁ হ্যাঁ সার্ভিসটাও তারা হচ্ছে ওখানে হ্যাঁ আছে, সো তারা চাইলে ওভাবে হ্যাঁ, ইনকাম করতে পারবে। এভাবে ইনকাম। আর সবচেয়ে ভালো জিনিস এখানে যেটা, এখানে তুমি যে কোনো ধরনের অড জবই করো না কেন সবাই সমান। একজন লাক্সারিয়াস যে সবাই সমান, এখানে কোনো ভেদাভেদ নেই যে ও খুব ভালো আছে আছে ওর খুব ইনকাম, না, ট্যাক্স যার যত ইনকাম তার ট্যাক্স বেশি, আর যার ইনকাম কম গভর্নমেন্ট তাকে সাপোর্ট করবে বেশি। তো এইভাবে গভর্নমেন্ট ব্যালেন্স করে সবাইকে। দ্যাটস রিয়েলি গুড আসলে। আচ্ছা, এবার আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনার কতটুকু সময় লেগেছে বাংলাদেশ থেকে ডেনমার্কে আপনার যে পেপারস প্রসেসিং ভিসা হুম এগুলো নিয়ে? হুম। আমার এটা সময় লেগেছে সব মিলে আমার সময় 8 কি 9 মাস, 8-9 মাস লাগে, সময় 9 মাস। এখন হ্যাঁ 9 মাস 6 মাস তো অ্যাপ্রুভাল আসতেই সময় লাগে, অ্যাপ্রুভাল আসতেই 6 মাস লাগে। তো সব মিলে 9 মাস কি 10 মাস ধরে রাখা, একটু বেশি সময় ধরে রাখা ভালো। 10 মাস জি। সময়টা ধরে রাখলে হলো কি এই সময় ল্যাঙ্গুয়েজে প্রিপারেশন হয়ে গেল, কারণ ল্যাঙ্গুয়েজ শিখে আসলে এখানে অর্ধেক কাজ সহজ হয়ে যায়। আর ল্যাঙ্গুয়েজ না হ্যাঁ, শিখে আসলে ডিএমসি এরম ইন্টারন্যাশনালের থেকে হচ্ছে স্বরূপ হক নিপা, উনি বলেছেন যে বাংলাদেশ থেকে যদি মডিউল 3টা কমপ্লিট করে যাওয়া হ্যাঁ যায় ওখানে গেলে হ্যাঁ অনেক বড় টাইম সেভ হয়ে যাচ্ছে, লাইক অনেক অলমোস্ট। বড়, অনেক, কারণ আমাদের যেমন ল্যাঙ্গুয়েজ স্কুল ল্যাঙ্গুয়েজে ভর্তি হতে হয় তো এটা ফ্রি অফ কস্ট, 2000 krona আমরা জমা দিই। আহ, কিন্তু আচ্ছা, এই লাইনটা আরেকবার বলে যে এটা ফ্রি অফ কস্ট। এখানে ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হতে হয়, ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হওয়ার পর 1.5 ইয়ারের কোর্স থাকে ভাষা PD3 কমপ্লিট করতে গেলে। PD3 কমপ্লিট 1.5 ইয়ার্স লাগে। তো এখানে ক্ষেত্রে হয় কি যে মডিউল 1, 2, 3, 4, 5, এই যে 1.5 ইয়ারটা মডিউল 3 পর্যন্ত করে আসলে 7 মান্থ সময়টা তার সেভ হয়ে যায়। 1.5 ইয়ার থেকে 7 মান্থ যদি মাইনাস করে ফেলে বাকি সময়টা এখানে তার এসে জাস্ট এসে পরীক্ষা দিলেই হবে যে আমি মডিউল 1 পারে আমি পরীক্ষা দিই, সময়গুলো অনেক সেভ হয়ে যায় তার। আর যদি আমি মডিউল 3 পর্যন্ত না করে আসি তাহলে দেখা যায় আমার সেই 1.5 ইয়ারের সময়টা পার করতে হয়, এবং এই গ্যারেন্টি কি যে আমি এক চান্সে পাশ করবো, আমাকে ভালো মতো পড়তে হবে, আবার কাজও করতে হবে, ব্যালেন্স করতে হবে। এবার মডিউল 3 পর্যন্ত করে আসলাম, অ্যাটলিস্ট এইটুক 7 মান্থ পার হয়ে গেল, আমি 7 মান্থ আগায় আসলাম। এটা অনেক একটা প্লাস পয়েন্ট, যেটা আমি এখন ফিল করি। সেই ক্ষেত্রে বাংলাদেশে যতদিনে তার পেপারস প্রসেসিং হচ্ছে ততদিনে তার আসলে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ হাজবেন্ড ওয়াইফ দুইজনেরই শেখাটা ইম্পর্টেন্ট, যারা হ্যাঁ করতে পারে। হ্যাঁ, এটা তাদের টাইম সেভিং ও হবে এবং তাদের ইনকামের একটা সোর্স হয়ে আসবে। এখানে যখন আসবে তারা প্রিপেয়ার্ড থাকবে যে আমি কথা বলতে পারি, আমি এটা, হ্যাঁ তখন এটা একটা প্লাস পয়েন্ট তার জন্য। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে সবার এখন একটা টেনশন থাকে যে গিয়েই তো কেউ চাকরি পাবে না,
তাই না? না, তো সেই ক্ষেত্রে হচ্ছে কত মাসের সময় টাকা হাতে রেখে তার হচ্ছে মুভ করা উচিত? আমি বলবো ইউজুয়ালি আগে যেমন ছিল 3 মাসে টাকা হাতে রাখলে চলতো, এখন সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি বলবো 6 কি 7 মাসে টাকা হাতে রেখে আসলে একটু সে ভালো। কারণ অনেক সময় দেখা যায় 3 মাসের মধ্যে জব পেয়ে গেল, বাট আমি ওই যে বললাম যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3টা মাস খুবই ভয়ঙ্কর একটা মাস। কোনো কাজ পাওয়া যায় না, বা পাওয়া গেলেও অনেকে পায় অনেকে লাখের, তো লাখের উপর ভরসা করে তো কিছু পাওয়া যায় না। এক্স্যাক্টলি, উইন্টার টাইম থাকে, সো ইটস রিয়েলি ডিফিকাল্ট টু ইভেন গো আউট, আর সেখানে হ্যাঁ, কাজ পাওয়া ব্যাপার। হ্যাঁ, তো ওই সময়টুকুতে আমি বলবো যে হাতে টাকা একদম থাকো না। এমন আমরা নিজের এক্সপিরিয়েন্স, জানুয়ারিতে আমার হাজবেন্ড অ্যাজ এ ভিকার সাবস্টিটিউট জব করতেছিলেন, ডিসেম্বরে এসে ভালো মানে অন্যান্য সময়, বাট জানুয়ারিতেও শিফট পাই, বাট ফেব্রুয়ারি টোটাল বন্ধ ছিল। তখন আমরা ভয় পেয়ে যাই, হ্যাঁ কিভাবে হবে এভাবে। আবার মার্চের দিকে শিফট পেলো, স্লো স্লো, বাট আবার এপ্রিলের দিকে একটু একটু করে, আশা করি এপ্রিল তো শুরু হয়নি, ইনশাআল্লাহ আশা করি যে শুরু হবে। তো এই সময়টুকু ওই যে বললাম, আবার তার একটা প্রবলেম হয়ে আছে, সেও ল্যাঙ্গুয়েজ জানে না, তো সে কাজ পাচ্ছে, সে জব পাচ্ছে, বাট হচ্ছে ল্যাঙ্গুয়েজটা এসেনশিয়াল এখানে। ভাষা মানে ইউরোপ মানে ল্যাঙ্গুয়েজটা, বাট ল্যাঙ্গুয়েজটা আমি বলবো যারা মেডিকেল পড়ে আসছে তাদের জন্য মেডিকেলের পড়া যা তো কঠিন, ল্যাঙ্গুয়েজ ওই তুলনায় কিছুই না। বুঝতে মনে পেরেছি। হয় ল্যাঙ্গুয়েজ ইজি, হ্যাঁ, কারণ আমরা মেডিকেলে অনেক পড়া, অনেক কঠিন পড়া, ওটার তুলনায় ল্যাঙ্গুয়েজ কিছুই না, আর ডিটারমাইন্ড থাকলে হয়ে যায়। এটি থ্যাংক ইউ সো মাচ আপু, আপনাকে এতক্ষণ আমাদের সাথে এত সুন্দরভাবে পুরো আপনার লাইফটার ব্যাপার বলা, এবং যত কোয়েরিজ ছিল আমাদের অডিয়েন্সে সেগুলো অ্যান্সার দেওয়া, আপনার ভ্যালুয়েবল টাইম থেকে বের করে আজকে আমাদের প্রোগ্রাম আসার জন্য আসলে অনেক অনেক থ্যাঙ্কস। আপনার সাথে আবার দেখা হবে আমাদের, অ্যান্ড উই উইশ ইউ লাক, অ্যান্ড ডেফিনেটলি ঈদের জন্য হচ্ছে আগে থাকতে অগ্রিম ভাবে জানাচ্ছি ঈদ মোবারক, এবং আপনার ফ্যামিলিকেও। তোমাকে ঈদ মোবারক, তোমার ফ্যামিলিকে ঈদ মোবারক। ওকে।